নমস্কার, আপনারা দেখছেন অনুষ্ঠান ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, এনডিএর উপরাষ্ট্রপতি পদে যিনি পদপ্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, তাকে এনডিএ বেছে নিয়েছে। সেক্ষেত্রে বিরোধীরা কি তাহলে বাজি ধরতে চলেছে ডিএমকে সাংসদ তিরুচি শিবের ওপর? রাজ্যসভার যিনি ডিএমকে সাংসদ, তার উপর কি বাজি ধরা হচ্ছে তিরুচি শিব? তাহলে কি এবার কোথাও তামিল বনাম তামিল লড়াই দেখা যেতে পারে? আমি এই প্রশ্নটা নিয়ে যাব জয়ন্তদার কাছে। জয়ন্ত, তাহলে এবার কি উপরাষ্ট্রপতি পদে তামিল বনাম তামিল লড়াই হতে চলেছে? উপরাষ্ট্রপতি পদের নির্বাচনটা নিয়ে বেশ একটা জমাটি জাতীয় রাজনীতি শুরু হয়ে গেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথম কথা হচ্ছে যে উপরাষ্ট্রপতি পদের যে ভোটাভুটি, তাতে যে যে দলে আছেন তারা যদি সে দলে ভোট দেন, তারা যদি ক্রস ভোট বা কোনো কারচুপি এগুলো সহজ স্বাভাবিকভাবে যদি ভোট হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠতা কিন্তু এনডিএর সঙ্গে আছে। আমি এই একটা সহজ অঙ্ক, যেটা পাটিগণিত সংসদে, সেটা দেখছিলাম। সেখানে ৩৯২টা ভোট দরকার, ৪২৫টা থেকেও বেশি ভোট আছে বিজেপি বা এনডিএ। তার কারণটা হচ্ছে যে ৭৮২ জন ভোটার। লোকসভাতে ৫৪৩-এর মধ্যে বসিরহাটের একটা আসন খালি আছে, ৫৪২টা আসনে এখন এমপি আছে। আর অন্যদিকে রাজ্যসভায় ২৪৫ জন আছে, তার মধ্যে 5টা আসন খালি আছে। সুতরাং যে এক্সিস্টিং যে সিট, তার ভিত্তিতেই তো ভোটাভুটিটা হবে। এখন এমনিতে ভোটের এনডিএর জয় সুনিশ্চিত, কিন্তু রাজনাথ সিং সবার সঙ্গে কথা বলছেন, তারাও কনসেনসাসের কথা বলছেন যে তোমরা প্রার্থী দিও না। এটাই দস্তুর, এটা করা সবসময় হয়। তার কারণটা হচ্ছে যে এটা বিজেপি, প্রথম কথা হচ্ছে যে সত্যি সত্যি যদি কনসেনসাস হয় তাহলে শাসক দলের মর্যাদা বাড়ে। দ্বিতীয়ত, যদি না হয় তাহলেও শাসক দল চেষ্টা করবে যে আমরা যে চেষ্টাটা করছি সেই বার্তাটা অন্তত প্রকাশিত হোক। তৃতীয়ত, যে অ্যালায়েন্স, যেটা ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে যতটা ভাঙা যায়, এটাই তো শাসক দলের কাজ হওয়া উচিত বা হয়, এটাই রাজনীতি। এখন উদ্ধব ঠাকরে, তিনি মহারাষ্ট্রের গভর্নর ছিলেন, রাধাকৃষ্ণন তার প্রতি খুব সদয় এবং তিনি বলছেন যে খুব ভালো লোক, স্পটলেস পার্সন। বিজেপি বলছে তাহলে তুমি এত যদি ভালো লোক, তাহলে উদ্ধবকে বলছে তুমি ভোটটা দাও, সাপোর্ট করো। প্রতিভা পাটিল মারাঠি ছিল বলে ভোট দেওয়া হয়েছিল, মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন তিনি, মহারাষ্ট্রের তার সাথে ভালো সম্পর্ক ছিল, ভোট দেওয়া। শরদ পাওয়ারেরও সফট কর্নার আছে, শরদ পাওয়ারের সাথেও কথা বলছে। এখন এই পরিস্থিতিতে ডিএমকে পড়েছে ফ্যাশন। তামিলনাড়ুর ব্যক্তি, দীর্ঘদিন ধরে বিজেপি করছে, দুবার লোকসভায় ভোটে জিতেছেন এবং যথেষ্ট রেকর্ড ভোটে জিতেছেন। তার মধ্যে আবার ওবিসি, এবং এমন একটা সম্প্রদায়ের ওবিসি, গোন্ডা সম্প্রদায়, যারা কৃষক সম্প্রদায়, এবং তারা কিন্তু তামিলনাড়ুর, ওয়েস্ট তামিলনাড়ু, পশ্চিম তামিলনাড়ুতে একটা প্রভাব রয়েছে এবং ৯-১০% মতো ভোট রয়েছে। এখন তামিলনাড়ুতে তারা গোন্ডা কমিউনিটির জন্য তাকে প্রার্থী করা হয়েছে তা তো না, এবং তাতে যে একটা স্ট্যালিনের বিরুদ্ধে একটা বিরাটভাবে ওবিসি রিভল্ট হয়ে যাবে, এটা তো একটু অতি সরলীকরণ হয়। কিন্তু বার্তাটা কিন্তু শুধু তামিলনাড়ুর জন্য না, উনি কিন্তু কেরালারও ইনচার্জ ছিলেন বিজেপি। উনি কিন্তু বিরাট একটা যাত্রা করেছিলেন, দলের সভাপতি ছিলেন বিজেপি, এবং মানুষকে নিয়ে একটা জনজাগরণ যাত্রা, এবং অনেক পলিটিক্যালি তিনি অ্যাক্টিভ ছিলেন, স্পটলেস পার্সন রাধাকৃষ্ণন। তার বিরুদ্ধে সেই কারণে তামিল প্রার্থী ডিএমকে দিতে চাইছে, তাহলে আর ওই প্রার্থীটাকে সাপোর্ট করাটার হলে আরো সমস্যা হয়ে যায়। ভাইস প্রেসিডেন্টের ক্যান্ডিডেটকে এখন যদি ডিএমকে সাপোর্ট করে, তাহলে আর রইলটা কি? মুন্ডু গেলে খাবোটা কি? ভোটটা তো ডিএমকে তারা একদম 12টা বেজে যাবে। সেই কারণে ডিএমকে চাইছে যে ডিএমকে মনোনীত একজন দক্ষিণী প্রার্থীকে করা হোক, যে কারণে এই যে তিরুচি শিবা, তার 71 বছর বয়স, তিনি অনেকবার জিতেছেন, সংসদে এসেছেন, তিনি সিনিয়র। কিন্তু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক ব্যক্তিত্বকে না করে যদি তামিলনাড়ু থেকেও করতে হয়, সেটা অন্য প্রশ্ন, সেটা আলোচনা সাপেক্ষ, কিন্তু এমন একজনকে করা হোক যেটা দলীয় নেতা নয়। তখনই ইসরোর যে প্রাক্তন প্রধান, তার নাম হচ্ছে আন্নাদুরাই,
তার কথাও ভাবা হচ্ছে। অন্তত তামিল ভার্সেস তামিল হলে, কেননা অলরেডি এআইএডিএমকে বাজনা বাজাতে শুরু করেছে যে দেখো এনডিএ কি মহান, বিজেপি কি মহান, তাদেরকে বলো যে তামিলদেরকে তারা দেখে না কোথায়। তামিল মানে ভাইস প্রেসিডেন্টই তো করার প্রার্থী করে দিল বিজেপি তামিলকে, তাহলে বিজেপিকে তো অ্যান্টি তামিল বলা যায় না। এই যে হিন্দি জাতীয়তাবাদ বনাম তামিল জাতীয়তাবাদের যে খেলাটা, সেখানে কিন্তু বিজেপি জল ঢেলে দিতে চেয়েছে এই প্রার্থীটা করে। এখন মানে যেরকম বাঙালি রাজ্যপাল করা হলো হরিয়ানা, এগুলো ছোট ছোট সমস্ত বিজেপির মানে উত্তর ভারত আর দক্ষিণ ভারত এটার একটা রাজনৈতিক মেরুকরণ তো হয়েছে। বিজেপি স্যাচুরেটেড হয়ে গেছে উত্তরপ্রদেশে, সেখানে এখন আর রাহুল গান্ধী উত্তরপ্রদেশ ছেড়ে দিয়ে কেরালায় চলে গেছেন ভোট করতে। আগে গান্ধী পরিবার মানে ছিল ইউপি, সেখানে এখন ইউপি তো আর কংগ্রেসের জায়গাটা থেকে কংগ্রেস তো এখন প্রায় অপসারিত, কংগ্রেস কি আছে উত্তরপ্রদেশে। তার ফলে এই যে দক্ষিণ ভারতটা কংগ্রেস আর উত্তর ভারতটা বিজেপি, এই ন্যারেশনটাকেও বিজেপি কিন্তু ভেঙে দিল এই প্রার্থীটা দিয়ে, দেখাতে চাইছে যে এই ন্যারেশনটা ঠিক নয়। এই জিনিসটাই কিন্তু বাঙ্গারু লক্ষ্মণকে দলে সভাপতি করে আডবাণীজি একসময় করতে চেয়েছিলেন। আর পরে বাঙ্গারু লক্ষ্মণের বিরুদ্ধে মানে দুর্নীতির অভিযোগ এলো, অনেক সমস্যা হলো, সেটা আলাদা কথা, কিন্তু তিনিও কিন্তু নিম্নবর্গের প্রতিনিধি ছিলেন এবং তিনিও কিন্তু দক্ষিণ ভারতের প্রতিনিধি ছিলেন। এই যে বিজেপির যে রাজনীতিতে হিন্দি বলয়ের যে আধিপত্যকামিতা, সেটাকে সরিয়ে দিয়ে তামিল এবং অন্ধ্র এই যে এইগুলোর মধ্যে ঢোকার যে চেষ্টাটা, সেটা আজকের না, সেটা বাজপেয়ী আডবাণীর সময় থেকে হচ্ছে। কিন্তু সেইটারই একটা প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল ক্লাস ছিল, এখন একদম প্র্যাকটিক্যাল ক্লাসে নেমে পড়েছে মোদী এবং অমিত শাহ। এই খেলাটা এখন অপোজিশন কিভাবে খেলবে সেটা এখন দেখার বিষয়। ইন্দ্রাণী আজকে মানে নাম যদি ওরা ঘোষণা করে দিতে পারে, আজকেই বৈঠক চলছে খার্গের বাড়িতে এবং খার্গের নেতৃত্বে সব প্রতিনিধিরা গেছে, তৃণমূলের পক্ষ থেকে ডেরেক ওব্রায়েন হাজির হয়েছে। সেই বৈঠকে কি হয় সেটা দেখা যাক, তার ভিত্তিতে আমরা আবার পরবর্তী স্তরে আলোচনায় আসবো। জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা এতক্ষণ শুনছিলেন জয়ন্তদা বিশ্লেষণ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।